রাজ্যে বারবার শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার কেন্দ্রের রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য, গত শিক্ষাবর্ষে ৩,০০০-এরও বেশি স্কুলে কোনো পড়ুয়াই ভর্তি হননি। বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। আমাদের সঙ্গে রয়েছে অনুভব মাইতি, তার সঙ্গে কথা বলবো। তুমি নিজেও একজন সাংবাদিকতার ছাত্র, আমরা সাংবাদিকতা পড়েছি এবং আমরা সবসময় মানে সরকারি স্কুলের দিক থেকে একটা আশা রেখেছে যে সরকারি স্কুলে পড়লে কি সেই খরচটা হবে না, বা ব্রাত্য বসুর সম্প্রতি যে মন্তব্য তুমি শুনেছো কিনা জানি না, তিনি বলছেন যে মানে ক্লাস 8-এর পর যেহেতু মিড ডে মিল দেওয়া হয় না, তাই হয়তো খুব দরিদ্র পরিবারের পক্ষ থেকে আসা সম্ভব। কিন্তু এটাও তো একটা প্রশ্ন যে মিড ডে মিলের কারণে শুধু স্কুলে কেন আসবে, শিক্ষাটা কারণ হোক নাকি? না, এটা একটা বড় ব্যাপার যে মিড ডে মিলের জন্য অনেক সময় মানে ছাত্র বা ছাত্রীরা তারা স্কুলমুখী হয়। তবে ব্রাত্য বসু যে লজিকে কথা বলেছেন সেই লজিকে ব্রাত্য বসুকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে মমতা সরকার তো ট্যাব দিচ্ছে, সাইকেল দিচ্ছে, স্কুলের ব্যাগ দিচ্ছে, বই খাতা দিচ্ছে, তারপরেও কেন ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে পারছে না? প্রশ্নটা এটাই যে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজের ডিগ্রি জালি, সেই রাজ্যে ওরা কিভাবে দায়িত্ব নেবে রাজ্যের যে ইয়াং জেনারেশন যারা উঠে আসছে তাদেরকে শিক্ষিত করার? আমি কিছুদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, এটা আজ থেকে হয়তো প্রায় 1 বছর আগেকার রিপোর্ট কিংবা 6 মাসের হবে, যে আমাদের স্কুলে ছাত্রের অভাবে 8,000 স্কুল বন্ধ হয়েছে, 8,000। এবং কেন্দ্রের রিপোর্ট যা যা বলেছে তা অস্বীকার করার কিচ্ছু নেই। মিড ডে মিলের যে প্রশ্নটা তুমি করলে, মিড ডে মিলে আমরা দিনের পর দিন দেখেছি খাবারে টিকটিকি পাওয়া যাচ্ছে, কখনো আরশোলা পাওয়া যাচ্ছে। তাহলে ছাত্ররা কোন মুখ নিয়ে, যারা স্কুলমুখী এই কারণেই হতো যে দুটো মিড ডে মিল খাবার পাবো, তার জন্য পড়াশুনোও করতে পারবো, তারা কোন কারণে স্কুলমুখী হবে? কোথায় দেখছি কোন তৃণমূলের কোন নেতা চাল চুরি করে নিচ্ছে? বাচ্চাদের খাবার মুখের চালটুকু ওরা ছাড়ছে না। তারপরে তো বিভিন্ন রিপোর্টে আমরা দেখলাম কোথাও স্কুল আছে তো টিচার নেই, ছাত্র আছে তো টিচার নেই, টিচার আছে তো ছাত্র নেই। 6,000-এরও বেশি স্কুলে একজন করে শিক্ষক। একটা সরকারি স্কুলে এত স্টুডেন্ট, তাদেরকে মানে একজন শিক্ষক কিভাবে পুরোটা ম্যানেজ? যখন রাজ্যের যারা শিক্ষিত সমাজ, যাদের আসল শিক্ষা সমাজে যাদেরকে সামনে এসে পড়ানো উচিত ছিল, তারা যদি দিনের পর দিন ধর্মতলায় আন্দোলন করে, তখন তো রাজ্যের অবস্থা এটা হবে, সেটা তো স্বাভাবিক। আমি কিছুদিন আগেই ফেসবুকে একটা খবর দেখছিলাম, একটা খবর চোখের সামনে পড়ে, যে মাস্টারদা বলতে কাকে চেনো? একটা স্কুলের একটা ছাত্র উত্তর লিখেছে, কোন একটা পাঞ্জাবের কোন একটা র্যাপারকে উত্তরে লিখেছেন, তাকে নাকি মাস্টারদা বলে চেনে। যদি আসল শিক্ষকরা রাস্তায় বসে থাকেন, তাহলে শিক্ষা ব্যবস্থা এইভাবে ভেঙে পড়বে তা বলা যায়, নির্দ্বিধায় বলা যায়। এবং আরেকটা কথা যেটা হচ্ছে যে আমরা দিনের পর দিন দেখেছি যে স্কুলে যখন ছাত্র একটা বা ছাত্রী ভর্তি হতে যাচ্ছে, যাদের অ্যাডমিশন ফিস 240 টাকা হওয়ার কথা, সেখানে দিনের পর দিন কার বাবা রিক্সা চালক কিংবা কার বাবা ফুচকা বিক্রি করে তাদের সন্তানকে স্কুলে পাঠায়, তাদের কাছ থেকে কখন 500 টাকা চাওয়া হচ্ছে তো কখন 1500 টাকা চাওয়া হচ্ছে। কিছুদিন আগে 5 তারিখের খবর, একটি 14 বছরের মেয়ে স্কুলে অ্যাডমিশন পায়নি বলে, টাকা নেই, অ্যাডমিট করতে পারেনি তার বাবা, 14 বছরের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। একটা রাজ্যে শিক্ষার অভাবে একটা মেয়ে সুইসাইড করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কন্যাশ্রী ইত্যাদি তো সব দিচ্ছেন, সেখানে ওই ছাত্র সপ্তাহ না কি ইত্যাদি পালন করছেন, যেখানে রাজ্যে একজন বাচ্চা মেয়ে 14 বছরের মেয়ে, তাকে সুইসাইড করতে হচ্ছে কারণ তার কাছে টাকা নেই। এই গানের লড়াইয়ের কথাই আমি আসছি। একটা ছাত্র সপ্তাহ মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন, তবে উনি করছেন সরকারি টাকা 9-6 করে একটা মৎসব করার, তার যেমন একটা ব্যাপার থাকে সবসময় আমরা দেখে এসেছি, তিনি আবার সেই কাজে লিপ্ত হয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আজ থেকে কিছু বছর আগে যাও, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি স্টেজ থেকে দাঁড়িয়ে আগামী প্রজন্মকে কিভাবে উৎসাহিত করতেন, নতুন নতুন কবিতা শুনিয়ে তাদেরকে বলতেন আগামী প্রজন্ম কিভাবে ভালো হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনেছি তো, উনি আবার স্টেজ থেকে দাঁড়িয়ে বলছেন আমি এখনও জন্মাইনি, কখনো কখনো দাঁড়িয়ে বলেন আমি জীবন্ত লাশ, ইত্যাদি ইত্যাদি তার কথায় ফুটে ওঠে। যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যরা কবিতায় ছাত্রদের অনুপ্রাণিত করতেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে দেবকে বলছে এই দেব যা তুই একটা গান করে দিয়ায়, আর সেই দেব
এই ছাত্র সমাজের সামনে দাঁড়িয়ে গাইছে ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ, এইভাবে অনুপ্রাণিত করে ছাত্র সমাজকে। তো কোন দিকে যাবে? আমরা রসাতলে যাবই। তিনি স্বীকার করছেন যে পাগলু গান গাওয়া যে 21শে জুলাইয়ের মঞ্চে তিনি ঠিক করেননি, তিনি বুঝতে পারেননি তখন বিষয়টা, মানে শহীদ দিবস ওইভাবে আসলে মঞ্চের সামনে সবাই চেয়েছিলেন পাগলু পাগলু মানে গানটা গাওয়ার জন্য, তো তখন তিনি গিয়ে না, একটা দিক ভালো লাগলো যে উনি অন্তত রিয়ালাইজ করেছেন সেদিন উনি ঠিক করেননি। এবারে পরের বছর বা এই বছর যে 21শে জুলাই আসছে, অন্তত এবার একটু রিয়ালাইজ করুক বা মুখ্যমন্ত্রীকেও রিয়ালাইজ করাক যে 21শে জুলাইয়ের মঞ্চে কি করা উচিত। সেদিন 21শে জুলাইয়ের জন্য যার জন্য কারণে 21শে জুলাই ঘটনাটা ঘটেছিল, সেই মনীষ গুপ্তকে যেন পাশে না বসিয়ে বা একই সাথে একই স্টেজে না থাকে, সেটাও যেন একটু দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করুক। আমি বলবো দেব সিনেমায় যত অভিনয় করে তার থেকে ভালো রিয়েল লাইফে ভালো অভিনয় করে। যেভাবে এখনও অবধি ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে আনতে পারেনি, দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়েও আনতে পারেনি, সেই সমস্ত লোকের কাছ থেকে এগুলো শুনতে আমরা বাধ্যবাধকতা আমাদের নেই। তবে যেভাবে মঞ্চে দাঁড়িয়ে ও মধু আই লাভ ইউ করে, সত্যি তো ভেবে দেখারই মতো। মানে তৃণমূল কংগ্রেস করা তো মধুর জন্যই, আর মধু মানেই যেখানে তৃণমূল কংগ্রেস, যেখানে মধু সেখানেই টাকা। তো দেবের মতো মানুষরা মধুকে আই লাভ ইউ বলবে, সেটাই তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু খারাপ লাগে যখন শিক্ষামন্ত্রী থেকে দেব এদের মতো মানুষরা আগামী প্রজন্মের সামনে বসে এইসব উলঙ্গ নৃত্য করেন। বুদ্ধদেব ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদের সামনে বলছে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুটবে। এইভাবে আগামী প্রজন্মকে উৎসাহিত করছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কবিতায় এপাং ওপাং ঝপাংয়ের মতো কবিতা আমরা শুনতে পাই। ছাত্রদের সামনে যেভাবে করেন, যে কথাগুলি বলেন, সেগুলো ভদ্র সমাজে শোনা যায় না। তো এইভাবেই যে শিক্ষা ব্যবস্থার অবক্ষয় হচ্ছে, সেটা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, শিল্পী মহলের কথাও তুমি বলছিলে, বলতে কোথাও গিয়ে মানে শিল্পকলার সঙ্গে যুক্ত থাকলে শাসক দলের সঙ্গে যুক্ত মানে থাকতে হবে, শাসক দলের এগেনস্টে কথা বলা যাবে না, এটা কোথাও গিয়ে কি আজকে পরিষ্কার হয়ে গেছে? যেভাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বললেন যে আরজি করে যারা প্রতিবাদ করেছে, যাতে তৃণমূলের মঞ্চে যাতে তারা ঠাঁই না পায়। দেখো, একটা জিনিস আমি মনে করি, কুণাল ঘোষ যেটা বলেছেন যে যারা তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল বা তৃণমূলকে সময় অসময়ে গালিগালাজ করেছে, তাদেরকে তৃণমূলের মঞ্চে ওঠানো উচিত নয়, এটা কুণাল ঘোষের যদি মনে হয়ে থাকে, তাতে আমি কোনো অন্যায় দেখছি না। আমার দলের নামে কেউ যদি খারাপ কথা বলে বা আমার নামে যদি কেউ খারাপ কথা বলে, আমি আমার পারিবারিক অনুষ্ঠানে তাকে ডাকবো কি ডাকবো না, সেটা একান্তই আমার নিজের ব্যাপার। তো সেক্ষেত্রে কুণাল ঘোষ যদি বলে থাকে যে তৃণমূলকে কেউ অপমান করেছে বা তার নেত্রীকে কেউ অপমান করেছে, তাই তৃণমূলের মঞ্চে ওদেরকে ওঠানো হবে না, তাতে আমি 100% একমত কুণাল ঘোষের সাথে। কিন্তু প্রবলেমটা হলো ব্রাত্য বসু যে কথাটা বলেছেন, আমি অন্তত ব্রাত্য বসুকে কুণাল ঘোষের থেকে অন্তত শিক্ষিত, মার্জিত, ভদ্রলোক হিসেবেই চিনি। কিন্তু সেই মানুষটা বলছেন যে তৃণমূলের অনুষ্ঠান তো বাদ দাও, সাথে সাথে সরকারি অনুষ্ঠানেও এই সমস্ত মানুষকে ডাকা যাবে না। দেখুন, তৃণমূল কারোর ব্যক্তিগত সম্পত্তি হতে পারে, কিন্তু সরকার কারোর বাপের সম্পত্তি নয়। সরকার সাধারণ মানুষ ট্যাক্স দিয়ে আপনাদের পুষেছে, আপনাদের রেখেছে, সাধারণ মানুষ তার ট্যাক্সের টাকায়। আপনি সেখানে ডিসাইড করতে পারেন না তৃণমূলকে কেউ গালিগালাজ করেছে বলে আপনি সরকারি অনুষ্ঠানে তাদেরকে ডাকবেন না। এবং একটা কথা ব্রাত্য বসু যেটা বলেছেন, তার সাথে কিছুটা হলেও একমত হওয়া যায় একটা কারণ ছাত্র সপ্তাহের প্রথম দিন অনুষ্ঠানে আমরা যা দেখলাম, তাতে আমার আর ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে শিল্পীদের লাগবে। কারণ সেখানে দেবের মতো মানুষ আছেন যারা হেঁড়ে গলায় আই লাভ ইউ গাইতে পারেন, কিংবা ব্রাত্য বসু তার কোকিল কণ্ঠী ছুঁড়েও কী সুন্দর গান গেয়েছিলেন, ইন্দ্রলেন বাবু আছেন, বাউল সুপ্রিয়রা আছেন। তো ওরাই ওদের সায়নীয় ওরাও আছে, তো ওদের দিয়েও কাজ চালিয়ে নেওয়া যায়। কোনো শিল্পীকে যে আলাদা করে নতুন করে লাগবে এইসব ভাড়ামো করার জন্য, তাও নয়। নচিকেতা তো আছেনই, নচিকেতা তো অনেক দিন আগের থেকেই ছিলেন, উনি অনেক দিন থেকেই ভাড়ামো করেন, আজকে নতুন নয়। তবে যে কথাটা এবারে বলার আসল কথা, যে এই যে কুণাল ঘোষ, একটা দিক যেমন সত্যি কুণাল ঘোষ ঠিক বলেছেন, তবে কুণাল ঘোষের এটাও মনে রাখা উচিত যে এই শিল্পীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাও গালিগালাজ করেননি যতটা আপনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি বলেছিলেন। এই শিল্পীরা রাস্তায় নেমে আরজিকর আন্দোলনের সময় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, যেটা আপনি একবার বলেছিলেন। আর আপনি চোর বলার পরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দলে নিতে পারে, আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইটুকু ক্ষমা করে দেওয়ার প্রবণতা আছে যে উনি শিল্পীদেরও যদি গালিগালাজ ওরা করেও থাকে, তারপরে ওদেরকে তৃণমূলের স্টেজে তুলতে পারবেন।
আমি তোমাকে একটা শিল্পীর নাম বলছি, খুব বড় শিল্পী, বাবুল সুপ্রিয়। কি না কি বলেছিলেন, কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলতেন। তারপরে গান লিখলেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা, এরকম কিছু একটা গান লিখেছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত উঠতে বসতে গাল দেওয়া এই শিল্পী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ঢুকে তার সরকারের একজন মন্ত্রী হতে পারে, আমি বলছি আমার আবার বিশ্বাস এই শিল্পীরাও একদিন তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানেও স্থান পাবে। এই কুণাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পাত্তা দেয় না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে মনে হলো যে আমি ওনার হাজার বিরোধিতা করতে পারি, কিন্তু উনি যে কথাটা বলেছেন তার সাথে আমি 100% একমত যে কারোর প্রোটেস্ট করার রাইট থাকতেই পারে, তাই জন্য তাকে কেন দলের অনুষ্ঠানে বা সরকারি অনুষ্ঠানে নেব না। এটা যেমন একদিকে ভালো লাগছে, তবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নৈতিকতার জ্ঞান আমাদের শুনতে হচ্ছে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারে দিনের পর দিন বিরোধীদের কর্মীদের খুন করে ছাপ্পা ভোট দিয়ে 7 লক্ষ মার্জিনে ভোটে জিতে সাংসদ হয়েছেন, তার মুখ থেকেও এইসব নৈতিকতার জ্ঞান শুনতেও। তিনি ডায়মন্ড হারবার মডেল একটা সেট করে দেখাচ্ছেন, স্বাস্থ্যক্ষেত্রেও সেখানে সেবাশ্রম তৈরি করেছেন, সেখানে কোনো দলের ব্যাপার নয়, সবাই চিকিৎসা পাবেন। ভালো, এই স্টেপগুলো তো অন্তত যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিতেন কোথাও না কোথাও অন্তত ভালো হতো। এবং কেন নিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জন্য কি দলের মধ্যে প্রবলেম কিনা তাও আমি বলতে পারবো না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলাম যে এই দিকটা যেভাবে ফুটে উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু বেটার রাজনীতিবিদ বলে মনে করো, মানে রাজনীতি না উনি বেটার রাজনীতিবিদ কখনোই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় না, মানুষ হিসেবেও নিকৃষ্ট উনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও নিকৃষ্ট। কিন্তু ওনাকে এখন প্রমাণ করার জন্য এইটা উঠে পড়ে দেখানোর চেষ্টা করছেন উনি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো প্রশাসন চালাতে পারি, সেইটা দেখানোর জন্য উনি উঠে পড়ে লেগেছেন। তবে একটা ছোট জায়গায় করা একটা বৃহৎ পরিসরে এসে করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ডায়মন্ড হারবার পুরো একটা আলাদা রাজ্য, এরকমভাবে কি একটা দেখাতে চাইছে যে যদি একটা রাজ্য চালান উনি কেমন হবে, সেটা ডায়মন্ড হারবার একটা মডেল সেট করতে চাইছেন। ওটা উনি যদি করে ভালো কাজ করে দেখাতে পারেন তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটাকে পিসিকে বুঝতে হবে, ওনার পিসিকে বুঝতে হবে যে উনি আমার থেকেও ভালো কাজ করছেন, এবারেও দয়া করে আমি চেয়ারটা ছেড়ে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিই। এরকম তো গুঞ্জন ইতিমধ্যে যে একটা নতুন রাজনৈতিক দল আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে হাত ধরে, এরকম মানে অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা আনছে কিনা। তো কোথাও কি তার আগে তিনি তার কাজের পরিচয় বা নমুনা ডায়মন্ড হারবারের মাধ্যমে দিতে চাইছেন? উনি নতুন দল বানাতে চাইলে উনি যদি বানাতে পারেন ভালো কথা, উনি বানিয়ে যদি নতুন করে লড়াই করে ওনার পিসির যে রেজিম তৈরি হয়েছে তার বিরুদ্ধে যদি লড়াই করে রাজ্যে পরিবর্তন আনতে চান এবং ডায়মন্ড হারবার মডেলে যেটা করতে চাইছেন তার মধ্যে ডায়মন্ড হারবার মডেলে এটাও আছে যে বিরোধীদের মুখ চুপ করে দমিয়ে রাখা। আমরা প্রতিকুর রহমানকে ভোটের সময় দেখেছি, কিংবা বিজেপির যে প্রার্থী ছিলেন তাকেও আমরা দেখেছি কীভাবে রাস্তায় বসে বিজেপির প্রতিনিধিকে কানতে হয়েছে, এমন মারধর করা হয়েছে ওকে। তো বিরোধীদের মুখকে চুপ করানোটাও তার একটা মডেল। তো সেক্ষেত্রে সব মিলিয়ে মিশিয়ে যদি উনি ভালো কাজও করতে পারেন এবং নতুন দল তৈরি করে তাকে ওয়েলকাম জানাচ্ছি, কিংবা নতুন দল তৈরি করারও কোনো কারণ দেখি না। উনি যদি চান উনি বিজেপিতেও শিফট করে যেতে পারেন, সেই একইভাবেই পিসির বিরুদ্ধে লড়বেন। আবার দিনের শেষে তো ওনাকে আমার মনে হয় যে বিজেপিতেই যেতে হবে অন্তত জেল থেকে বাঁচার জন্য। মানে এটা আজকে কোথাও গিয়ে তোমার কথায় স্পষ্ট হলো যে তার মানে তৃণমূলের বিরোধী বিজেপি? না, একদমই নয়, তৃণমূলের বিরোধী একদমই বিজেপি নয়। বিজেপি তৃণমূল একসাথে কাজ করছে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, একটা জিনিস আমি বারবার মনে করি এবং বারবার আমি আমার ইন্টারভিউতেও বলেছি যে শুভেন্দু অধিকারী সৎভাবে, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী সৎভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিসির বিরুদ্ধে লড়ছে। কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছে নরেন্দ্র মোদীরা উপর থেকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা পাত্তা দেয় ততটা কিন্তু শুভেন্দু অধিকারীকে পাত্তা দেয় না। শুভেন্দু অধিকারীকে টকের আলু করে রেখেছে, শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীরা টকের আলু করে রেখেছে। তাই জন্য দিনের পর দিন শুভেন্দু অধিকারীরা এই পশ্চিমবঙ্গে যতই হোক একটা অসম যুদ্ধের পরেও তাদের যখন তারা কোনো সাপোর্ট পায় না, তারা কোনো সিবিআই থেকে কোনো সাপোর্ট পায় না, তারা ইডি থেকে কোনো সাপোর্ট পায় না, দিনের পর দিন এত ধমকি চমকি দেওয়ার পরেও যখন দেখে কোনো কাজ হয় না, তখন শুভেন্দু অধিকারীও এটা ভালো করে জানে, কিংবা বিজেপি দল যারা এতদিন সেটিংয়ে সন্দেহ করতো একটা সেটিং নিয়ে, তারা এখন এই সেটিংটাকে বিশ্বাস করা শুরু করেছে, তার মধ্যে শুভেন্দু অধিকারী নিজেও ইনক্লুডেড।